ওয়েলকাম টু অল অফ ইউ। আজকের ক্লাসে আমরা পাওয়ার ফ্লো ডায়াগ্রামের উপর একটা অঙ্ক দিয়ে শুরু করতে চাই। আগের দিন আমরা পাওয়ার ফ্লো ডায়াগ্রামের থিওরিটা তোমাদের পড়িয়েছি, সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইকুয়েশনস তোমরা ডিরাইভ করেছো। আমি অঙ্কটা প্রথমে তোমাদের একবার পড়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও, তারপরে এই অঙ্কটা সলভ করবো। A 3-phase 6-pole 50 Hz star connected induction motor delivers useful power 25 kilowatt while running at a speed of 950 rpm. 950 rpm. It is connected to a supply of 400 volt and takes a current of 60 ampere. 60. Its stator resistance per phase is 0.14 ohm. Mechanical losses are 900 watt. Calculate 1 number shaft torque, 2 number gross torque developed, 3 number rotor copper loss, 4 number stator copper loss, 5 number stator iron losses, and 6 number overall efficiency. The power factor of the motor is 0.75 lag. তাহলে প্রথম তোমরা যেটা বার করবে, এখানে দেখো নাম্বার অফ পোল দেওয়া আছে 6, P = 6 আর F = 50 Hz। তাহলে এখান থেকে তোমরা সিনক্রোনাস স্পিডটা প্রথমে বার করবে। সিনক্রোনাস স্পিড 120 f/p, তাহলে 120 * 50/6 = 1000 rpm। এবং বলেছে যে ইট ইজ কানেক্টেড টু এ সাপ্লাই অফ 400 ভোল্ট এন্ড টেকস এ কারেন্ট অফ 60 অ্যাম্পিয়ার। এবং এখানে দেখো স্পিডটা বলা আছে, স্পিড অফ 950 rpm, তার মানে nr = 950 rpm। তাহলে এখান থেকে তোমরা স্লিপটা বার করতে পারবে, ns - nr বাই ns করে, তার মানে 1000 - 950 বাই 1000 সমান 0.05, মানে 5% স্লিপ। তাহলে এই জায়গাটা একটু টুকে নাও, তাহলে 1000 বাই 950 বাই 1000, এটা 1000 = 0.05, তাহলে 5% স্লিপ। এই পোরশনটা আমি একটু মুছে দিচ্ছি, তাহলে আমি এখানে অঙ্কটা করতে পারবো। এরপর পাওয়ার ফ্লো ডায়াগ্রাম থেকে তোমরা একটা জিনিস পেয়েছিলে, PM = P out প্লাস মেকানিক্যাল লসেস। P আউটটা দেখো দেওয়া আছে, ইউজফুল পাওয়ার যেটা সেটা, মানে 25000 ওয়াট, আর মেকানিক্যাল লসেসটাও দেওয়া আছে, এই যে মেকানিক্যাল লসেস আর 900 ওয়াট, মানে 25900 ওয়াট। এটা PM। প্রথম তোমাকে এখানে যেটা বার করতে দিয়েছে TSH, মানে শ্যাফট টর্ক। শ্যাফট টর্কের ফর্মুলা, শ্যাফট টর্ক হচ্ছে PSH বাই ওমেগা r। তাহলে PSH ওমেগা r টা কিন্তু তোমরা এখানে যে nr টা নেবে 2πnr লিখবে, সেই nr টা কিন্তু rps এ হতে হবে, rpm নয়, এটা মনে রাখবে। তাহলে PSH টা দেওয়া আছে 25000 বাই 2πnr, যেটা nr টা 950 বাই 60, মানে এটাকে rps করে নিলাম। এই জায়গাটা যেন ভুল না হয়, এটা অনেক ছেলে ভুল করে ফেলে, মানে 950 লিখে ক্যালকুলেট করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তার মানে 950 টা rpm এ আছে, এটাকে rps করে নিতে হবে, এত নিউটন মিটার। এই ভ্যালুটা আসবে 251.42
এটা তোমরা একটু ক্যালকুলেটরে চেক করে নেবে, আমি এটা করলাম। তাহলে TSH টা পেয়ে গেলে, মানে 1 নম্বরটা হয়ে গেল। এরপর 2 নম্বরটা বার করতে হবে, গ্রস টর্ক। গ্রস টর্কের কি ফর্মুলা আছে? গ্রস টর্কটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার আউটপুট বাই ওমেগা। মেকানিক্যাল পাওয়ার আউটপুট দেখো তোমরা বার করেছো 25,900, তাহলে 25,900 বাই এই যে ভ্যালুটা পেলে তোমরা 2 পাই ইন্টু 950/60 এত নিউটন মিটার। এইটা করলে গ্রস টর্কের ভ্যালুটা পাবে। (260.47 নিউটন মিটার। তাহলে এই 2 নম্বরটা হয়ে গেল। নেক্সট দেখো বার করতে দিয়েছে রোটর কপার লস। রোটর কপার লসের ফর্মুলা জানো তোমরা, SP2 মানে স্লিপ ইনটু রোটর পাওয়ার ইনপুট। তাহলে S ইনটু PM বাই 1 মাইনাস S। তাহলে S টা হচ্ছে 0.05 আর PM টা কত? PM টা দেখো 25,900, 25,900 বাই 1 মাইনাস 0.05। এত লস মানে ওয়াটে বেরোবে, এত ওয়াট। (1363.15 ওয়াট। এটা একটু চেক করে নাও নিজেরা ক্যালকুলেটর। তাহলে এটা বেরিয়ে গেল। এরপরে বার করতে দিয়েছে স্টেটর কপার লস। স্টেটর কপার লস মানে 3 ফেজের টোটাল কপার লস। তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে স্টেটর কপার লস সমান 3I1 স্কয়ার R1। I1 টা কত দেখো এখানে বলেছে, ইট ইজ কানেক্টেড টু এ 400 ভোল্ট এন্ড টেকস এ কারেন্ট অফ 60 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা কোথায় টেক করে? সাপ্লাই থেকে যখন কারেন্ট নেয় তখন কোথায় নেয়? স্টেটরে নেয়। তার মানে দ্যাট ইজ দ্য স্টেটর কারেন্ট। এবং যেহেতু স্টেটরটা স্টার কানেক্টেড, তার মানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম। তাহলে 3 ইনটু 60 স্কয়ার। R1 টা মনে হয় দেওয়া আছে, দেখো এই যে স্টেটর রেজিস্ট্যান্স পার ফেজ এত ওয়াট। এত ওয়াট। তাহলে এটা বেরিয়ে গেল। স্টেটরের আয়রন লস বার করার আগে তুমি P2 ভ্যালুটা বার করো, তাহলে সুবিধা হবে। P2 ভ্যালু কত? P2 ভ্যালু হচ্ছে রোটর কপার লসটা যদি SP2 হয়, তাহলে P2 হচ্ছে রোটর কপার লস বাই S। তাহলে রোটর কপার লস বাই S। রোটর কপার লসটা একটু আগে তোমরা বার করলে। এত ওয়াট এই ভ্যালুটা বেরোবে। এত ওয়াট। এবারে স্টেটরের ইনপুট পাওয়ারটা বার করো। স্টেটর ইনপুট পাওয়ার P1, 3 ফেজ পাওয়ার যেহেতু, তার মানে √3 VL IL cos phi। ফর্মুলাটা হচ্ছে এরকম, √3 VL IL
ইনটু cos θ। তাহলে লাইন ভোল্টেজ কত? লাইন ভোল্টেজ দেখো বলে দিয়েছে, এই যে সাপ্লাই অফ 400 ভোল্ট, আর লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম, সেটা হলো 60 অ্যাম্পিয়ার। আর পাওয়ার ফ্যাক্টরটা দেখো লাস্টে বলা আছে 0.75। এগুলোকে গুণ করলে যেটা পাওয়া যাবে, (31,176.91 ওয়াট। তাহলে P2 হচ্ছে 27,263 ওয়াট, আর P1 হচ্ছে 31,176.91। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন আমরা লিখতে পারি, P1 মানে কত? P1 মানে হচ্ছে P2 প্লাস স্টেটর কপার লস প্লাস স্টেটর আয়রন লস। তার মধ্যে P1 টা হচ্ছে 31,176.91, P2 টা হচ্ছে 27,263। স্টেটর কপার লসটা মনে হয় বার করেছো তুমি, 1512। তাহলে একমাত্র পড়ে থাকছে স্টেটর আয়রন লস। তাহলে এখান থেকে তুমি স্টেটর আয়রন লসটা বিয়োগ করে বার করতে পারবে। তাহলে এই পার্টটা হবে হলো স্টেটর আয়রন লস। না, এটা বিয়োগ করলে বেরোবে। তাহলে এই পার্টটা হয়ে গেল। তাহলে ওভারঅল এফিসিয়েন্সি কত? ওভারঅল এফিসিয়েন্সি হচ্ছে একদম আউটপুট, যেটা ফাইনাল আউটপুট আর ফাইনাল ইনপুট, এইটা ইনটু 80%, 100%। তাহলে পি আউট দেখো দেওয়া ছিল, পি আউট হচ্ছে এইটা 25,000 ওয়াট। তাহলে 25,000 ওয়াটকে তুমি ভাগ করবে কি দিয়ে? P1 এর ভ্যালু বেরিয়েছে কত? এই যে এটা 31,176.91, 31,176.91 ইনটু 100%, এই ভ্যালুটা বেরোবে 80.18%। তাহলে এই হলো তোমার টোটাল অঙ্ক। তাহলে এই অঙ্কটাতে দেখো যে ক্যালকুলেশনটা আমরা করলাম, তোমরা ভালো করে এই অঙ্কটা একবার দেখে নেবে। এই অঙ্কটা ভালো করে দেখে নিলেই এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এখানে প্রত্যেকটা স্টেপ খুব দেখানো হয়েছে। একবার ভালো করে নিজেরা করে নেবে, না দেখে তাহলে এই ধরনের অঙ্ক তোমরা করতে পারবে। পাওয়ার ফ্লো ডায়াগ্রাম থেকে এইরকম অঙ্ক জেনারেল পরীক্ষাতে থাকে। তাহলে আপাতত এরপরে আমরা নেক্সট থিওরিতে চলে যাচ্ছি। এই অঙ্কটার পর আমি একটা নতুন থিওরি তোমাদের পড়াতে চাইছি, সেটা হলো টর্ক স্লিপ কার্ভ। তোমরা শিখেছো, সেখানে টর্কের যে ইকুয়েশন দেখেছো তোমরা, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, সেটা ছিল 3/ωs into E2 square S R2 by R2 square plus SX2 whole square। এখানে আমরা যদি ভোল্টেজটা ছাড়া বাকি প্যারামিটারগুলোকে কনস্ট্যান্ট ধরি, অর্থাৎ ভোল্টেজের ইফেক্টটা কি টর্কের উপর, সেটা আমরা বার করতে চাইছি। তাহলে বাকি প্যারামিটারগুলোকে কনস্ট্যান্ট ধরলে আমরা লিখতে পারি T varies as E2 square। এবং তোমরা এর আগে যেটা শিখেছো যে E2 এর সঙ্গে U1 এর একটা সম্পর্ক আছে, সেটা মোটামুটি ভাবে N2/N1, যদি ওই ওয়াইন্ডিং ফ্যাক্টরগুলো সমান হয়। তাহলে U1 সমান কি লেখা যায়? E2 into N1/N2। আর N1/N2 এর রেশিওটাকে যদি আমি মনে করি একটা পার্টিকুলার ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কনস্ট্যান্ট, তার মানে U1 ভ্যারিজ as E2।
তার মানে এই ইকুয়েশনটা তোমরা U1 দিয়েও লিখতে পারো। U1 হচ্ছে স্টেটরের যে সাপ্লাই ভোল্টেজ সেটা। তাহলে বোঝা যাচ্ছে যেটা যে টর্কের ইকুয়েশনটা ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে ভ্যারি করে, এবং তোমরা যে ম্যাক্সিমাম টর্কের ভ্যালু পেয়েছিলে টি ম্যাক্স, সেটা কত পেয়েছিলে 3/ωs ইন্টু 1/2x, এরকম একটা ভ্যালু পেয়েছি, এবং সেখানে E2 স্কোয়ার ছিল। তাহলে এই বাকি প্যারামিটারগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টি ম্যাক্সও তোমরা এরকম লিখতে পারো যে E2 স্কোয়ার তার সঙ্গে ভ্যারি করবে টি ম্যাক্সটা, এবং অবভিয়াসলি একই রকম ভাবে ভ্যারি করবে U1 স্কোয়ারের সাথে। তার মানে সাপ্লাই ভোল্টেজ যদি আমরা হাফ করে দিই, ইফ U1 dash is equal to half E2, half U1, মানে অরিজিনালি যে সাপ্লাই ভোল্টেজটা ছিল তার থেকে আমরা সাপ্লাই ভোল্টেজটা কমিয়ে দিলাম, অর্ধেক করে দিলাম, তাহলে কি হবে টি ম্যাক্স যেটা সেটা তো স্কোয়ার রেটে ভ্যারি করবে। তার মানে টি ম্যাক্স ড্যাশ ইকুয়াল টু 1/4 অফ প্রিভিয়াস টি ম্যাক্স। তার মানে ভোল্টেজটাকে হাফ করলে ম্যাক্সিমাম টর্কটা 1/4 হবে, ভোল্টেজটাকে যদি 1/3 করো ম্যাক্সিমাম টর্কটা 1/9 হবে। এরকম ভাবে স্কোয়ার রেটে এটা ভ্যারি করতে থাকবে। তাহলে এই পুরো ব্যাপারটাকে নিয়ে আমরা যদি কার্ভ ড্র করি তাহলে সেই কার্ভটা কেমন হতে পারে? অরিজিনালি টর্ক স্লিপ কার্ভটা যেরকম ছিল এরকম ছিল, এদিকটাতে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, এদিকে স্লিপ। আমি ধরে নিলাম যে এই ভোল্ট এটা কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ U1 এর জন্য তুমি পেয়েছো। এবার যদি ভোল্টেজটা কমিয়ে তুমি U1/2 করে দাও, U1/2 করে দাও, মানে জাস্ট হাফ করে দাও ভোল্টেজটা, তাহলে দেখবে এটাই ম্যাক্সিমাম ভ্যালুটা কমে 1/4 হয়ে গেল, মানে মোটামুটি এরকম জায়গায় চলে গেল। তাহলে এখানে যেটা পেয়েছিল টি ম্যাক্স, এখানে ওই একই লাইন বরাবরই পাবে, এখানে পাবে Tmax/4। এখন এই যে কমে গেল, তার মানে ভোল্টেজ কমানোর সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে টর্ক স্লিপ কার্ভটা ডাউন হয়ে গেল। তাহলে যেটা ফুল লোড টর্ক ছিল তোমার এর আগে, ধরো এটা তোমার ফুল লোড টর্ক ছিল, টি ফুল লোড, তাহলে এই ফুল লোড টর্কটা তুমি এখনো দিতে পারবে না, কারণ এখন তো ম্যাক্সিমাম টর্কটাই ওই ফুল লোড টর্কের অনেক নিচে। তাহলে এই লোডটা যদি তুমি দিয়ে রাখো মেশিনে, তাহলে ওই মেশিন চালাতে পারবে না। তার মানে বুঝতেই পারছো যে সাপ্লাই ভোল্টেজ যদি আমরা মেশিনে ডাউন করে দিই তাহলে সে কিন্তু প্রিভিয়াস লোড আর টানতে পারবে, তার মানে তার ফুল লোড টর্কও কিন্তু অনেক কমে যাবে। ফুল লোড টর্কটা হয়তো এখানে চলে আসবে, টি ফুল লোড ড্যাশ। তাহলে আমরা ওই মোটরটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলাম, যে লোডটা আমি চালাতে পারছিলাম এর আগে সেই লোডটা আমি এখন আর দিতে পারছি না। তার মানে ভোল্টেজ কমিয়ে কোন একটা জিনিসকে কন্ট্রোল করার যে থিওরি ইন্ডাকশন মোটরে, সেটা খুব ইফেক্টিভ থিওরি কিছু নয়। এই জায়গা থেকে বুঝতে পারছো যে আমার টোটাল লোড টর্কটাই কমে যাচ্ছে, তার মানে আমরা মেশিনটাকে আন্ডার ইউটিলাইজড অবস্থাতে রান করাচ্ছি। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা পরবর্তীকালে যখন স্পিড কন্ট্রোল করব বা কিছু করব, তখন তুমি যদি বলো যে ভোল্টেজ কমিয়ে আমি স্পিড কন্ট্রোল করতে চাই, ভোল্টেজ কমিয়ে দিলে কিন্তু অবভিয়াসলি এই ঘটনাগুলো তোমাকে ফেস করতে হবে। সুতরাং স্পিড কন্ট্রোল তুমি ভোল্টেজ কমিয়ে করতে চাও কিনা সেটা তোমাকে ভাবতে হবে। এই জায়গাটা আমরা যখন স্পিড কন্ট্রোল করবো তখন এটা নিয়ে আবার ডিসকাশন করবো। এখন আরেকটা ইস্যু আমি এখানে আলোচনা করতে চাইছি, কারণ টর্ক স্লিপ কার্ভটা খুব ভাইটাল, এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার একটা ব্যাপার আছে। যেমন ধরো এরকম, এটা Tmax, তাহলে এদিকে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, এদিকে স্লিপ, আর স্লিপ যেদিকে বাড়ছে তার উল্টো দিকে রোটরের স্পিডটা বাড়ছে।
এইটাকে আমি বলছি স্টার্টিং টর্ক। তার মানে এই সময় s ইকুয়াল টু 1 আর এই সময় s ইকুয়াল টু 0। এখন আমার প্রশ্ন হলো যেটা, যে আমরা ধরো একটা লোড, একটা পার্টিকুলার টাইপ অফ লোড আমরা মেশিনে দিয়ে রেখেছি এবং সেই লোডটা দিয়ে আমরা মেশিনটাকে অন করাতে চাইছি। তাহলে এখানে এই যে পার্টিকুলার লোডটা আমরা মেশিনে দিয়েছি, এটা দিয়ে আমি সুইচ অন করছি, তাহলে কি ওই মেশিনটা চলবে আদৌ? কারণ লক্ষ্য করে দেখো, একদম স্টার্টিং কন্ডিশনে মেশিনে যে টর্কটা উৎপন্ন হচ্ছে টিএসটি, সেটা কিন্তু ওই লোড টর্কের থেকে অনেক নিচে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক যেটা প্রডিউসড হচ্ছে মেশিনে, সেটা যদি লোড টর্কের থেকে কম হয়, তাহলে কি মেশিন রান করতে পারবে? কারণ দুটো আলাদা আলাদা টর্ক, এটা তোমাকে ভাবতে হবে। একটা ইলেকট্রোম্যাগনেটিক টর্ক টিএসটি, সেটা মেশিনকে এই দিকে ঘোরাতে চাইছে, আর লোড টর্কটা যে অপোজিং টর্ক, সে মেশিনকে উল্টো দিকে ঘোরাতে চাইছে। তাহলে আদৌ কি মেশিনটা ঘুরবে? নিশ্চয়ই এই টর্কটা যদি অপোজিং টর্ক যদি বেশি হয়, তাহলে মেশিন স্টার্টই করবে। অথচ এই লোডটা আমাকে রান করাতে হবে। তাহলে কিভাবে করাতে পারি? এর দুটো ওয়ে হতে পারে। একটা হচ্ছে যে মেশিনে প্রথমে আমি লোডটা দেবো, মেশিনটাকে আমি ফ্রি রান করতে দেবো। ফ্রি রান করতে দিলে কি হবে? মেশিনে যেহেতু ফ্রিকশনাল টর্ক আছে, সেটা খুব লো, এরকম একটা লোড ফ্রিকশনাল টর্ক, তার থেকে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক বেশি স্টার্টিং কন্ডিশন। তার মানে মেশিন অ্যাক্সিলারেট করবে। অ্যাক্সিলারেট করা মানে সে মেশিনের অপারেটিং পয়েন্ট এইদিকে মুভ করবে, আস্তে আস্তে টি ম্যাক্স পেরিয়ে এইদিকে নামার চেষ্টা করবে। এটা তো তার অপারেটিং ক্যারেক্টারিস্টিক। তার মানে মেশিন যদি একবার অ্যাক্সিলারেট করতে শুরু করে, তাহলে কিন্তু এই কার্ভ ধরে মেশিনের অপারেটিং পয়েন্টটা শিফট করতে শুরু করবে। এইবার ধরো মেশিন ঘুরতে ঘুরতে তার একটা স্পিড অ্যাটেন্ড করে গেল এবং ফাইনালি এসে এই পয়েন্টে রেস্ট করে গেল, যেটা আমি তোমাদের বলেছিলাম যে যেখানে ইলেকট্রোম্যাগনেটিক টর্কটা ফ্রিকশনাল টর্কের সঙ্গে সমান হবে, সেই পয়েন্টে সেইটাই হচ্ছে ওর ফাইনাল স্পিড। ওই স্পিডটা অ্যাটেন্ড করবে, তারপরে কিন্তু আরো স্পিড তুলতে পারবে না। তার মানে সেটা নিশ্চয়ই লেস দ্যান দ্য সিনক্রোনাস স্পিড। তার মানে আমরা যদি ওই মেশিনের নাম্বার অফ পোলটা আগে থেকে জানি, তাহলে আমরা নিজেরাই বলে দিতে পারি যে মোটামুটি কোন স্পিডের কাছাকাছি গিয়ে ও থেমে যাবে। এর জন্য আমাকে কোনো বিরাট ট্যাকোমিটার দিয়ে টেস্ট করা বা অন্য কোনো টেস্টিং করার দরকার। ধরো সাপোজ মেশিনটা হচ্ছে 4 পোল মেশিন। 4 পোল মেশিন মানে সেখানে সিনক্রোনাস স্পিড হচ্ছে 1500 আরপিএম। তাহলে আমি বলতেই পারি যে এটা আইদার 1440 বা 1460 বা 1480 এরকম একটা জায়গায় গিয়ে ও স্পিডটাকে থামিয়ে দেবে, আর উঠবে না। তার মানে কি, এটা আমি ওই নাম্বার অফ পোল দেখেই বলে দিলাম। এটা এর জন্য আমাকে মেশিন চালাতেও হলো না, মেশিন রান করাতেও হলো না, বা মেশিনকে কোনো টেস্টও করতে হলো না, কিছুই করতে হলো না। আবার যদি মেশিনের নাম্বার অফ পোল 6 হয়, তাহলে সেক্ষেত্রে সিনক্রোনাস স্পিড হচ্ছে 1000 আরপিএম। তার মানে আমি বলতে পারি যে মোটামুটি 960 980 এরকম জায়গায় গিয়ে মেশিনের স্পিডটা ফাইনাল ভ্যালু অ্যাটেন্ড করে যাবে। সেখানে কিন্তু কখনোই ওটা 1400 বা 1200 বা 1300 আরপিএম এ উঠবে, এটা আগে থেকেই বলে দেয়। তার মানে ইন্ডাকশন মোটরে একটা মেশিন কোন স্পিডে ম্যাক্সিমাম রিচ করবে, এটা কিন্তু আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি মোটামুটি ভাবে। একদম হুবহু প্রেডিক্ট না করতে পারলেও মোটামুটি ভাবে করতে পারি। এখন যখন এইখানে সে অ্যাটেন্ড করে গেল, এর পরে যদি তুমি লোডটা চাপাও, তাহলে কি হবে? এখানে দেখো, এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক টর্কটা তৈরি করছে, এটা কিন্তু অনেক লো টর্ক। সেই তুলনায় তুমি যদি এই লোড টর্কটা তখন মেশিনের উপর দাও, লোড টর্কটা দেবে কোথায়? তুমি লোড টর্কটা দেবে শ্যাফটের উপরে, কারণ লোড তো আমরা কানেক্ট করি শ্যাফটে। তাহলে শ্যাফটে যখন তুমি লোডটা দেবে, তখন অপোজিং টর্কটা বেড়ে যাবে। তাহলে টিএল যদি তোমার গ্রেটার দেন ইলেকট্রোম্যাগনেটিক টর্ক হয়, তার মানে তখন কি করবে? মেশিন ডিসিলারেট করবে, কারণ মেশিন তো তখন আর রান করবে না এটা বলতে পারবে না, কারণ অলরেডি রান করে গেছে। তাহলে মেশিন আইদার এখন কি করতে পারে? ডিসিলারেট করবে, মেশিন আস্তে আস্তে তার স্পিড ফলো করাবে। ডিসিলারেট করা মানে সে এইদিকে উঠতে থাকে, মানে যেদিকে নেমেছিল তার উল্টো দিকে সে উঠতে থাকে। উঠতে উঠতে যেখানে গিয়ে ওই ইলেকট্রোম্যাগনেটিক টর্কটা যে এদিকে উঠছে মানে কি? এদিকে উঠছে মানে স্পিড ফলো করছে এবং স্লিপটা বাড়ছে। আর স্লিপ বাড়লে যেহেতু একটা স্টেবল রিজিয়ন, স্লিপের সঙ্গে টর্কটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, সেই জন্য আমরা কি বলতে পারি যে স্লিপ যত বাড়বে তত টর্কও বাড়বে। টর্ক বাড়তে বাড়তে ইলেকট্রোম্যাগনেটিক টর্কটা যখন গিয়ে টিএল এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখন ওইটা হচ্ছে তার ম্যাক্সিমাম, মানে ওইটা হচ্ছে তার ফাইনাল স্পিড। তার মানে সেটা আগের স্পিডের থেকে কম স্পিড। তার মানে এইভাবে ও ওই টর্কটার মোকাবিলা করতে পারে। তাহলে এটা একটা ওয়ে আউট আমরা বুঝতে পারলাম যে যদি কোনো টর্ক দেখা যায় স্টার্টিং টর্কের থেকে বেশি, এমন কোনো একটা লোড আমাকে রান করাতে হবে, তাহলে এটা একটা ওয়ে আউট যে প্রথমে মেশিনটাকে আমি রান করে নিলাম, তারপরে মেশিনটা যখন ফাইনাল স্পিড অ্যাটেন্ড করে গেল, মোটামুটি একটা সিনক্রোনাস স্পিডের কাছাকাছি একটা স্পিডে পৌঁছে গেল, সেই অবস্থাতে আমি ওই শ্যাফটে লোডটাকে কানেক্ট করি।
তার ফলে আস্তে আস্তে ওটা আবার নেমে এসে একটা লোয়ার ভ্যালু অফ স্পিডে ওটা রিচ করে ওই ইলেকট্রোম্যাগনেটিক টর্ক এবং লোড টর্ক সমান হয়ে গিয়ে মেশিনটাকে একটা স্টেবল অপারেটিং পয়েন্টে রান করাতে শুরু করবে। এটা একটা ওয়ে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে অনেক সময় মেশিন যখন জোরে ঘুরতে থাকে, সিনক্রোনাস স্পিডের কাছাকাছি স্পিডে ঘুরতে থাকে, সেই সময় তুমি যদি বলো যে আমি স্যাকটে কোনো লোড লাগাতে যাবো, এটা কিন্তু সম্ভব নাও হতে পারে। কারণ সবসময় একটা রানিং কন্ডিশনে একটা মেশিনে লোড কানেক্ট করা বিপজ্জনক হতে পারে, তাতে স্যাক ভেঙে যেতে পারে, এরকম পরিস্থিতি হতে পারে, বা যে অপারেটিং পার্সন তার কোনো ক্ষতি হতে পারে। সেই জন্য আমাদের একটা অল্টারনেটিভ ওয়ের কথাও কিন্তু ভাবতে হবে। সেই অল্টারনেটিভ ওয়েটা কি? অল্টারনেটিভ ওয়ে হচ্ছে, ধরো এটা যদি স্লিপ রিং মেশিন হয়, স্কুইরেল কেজ মেশিনে তুমি পারবে না। স্কুইরেল কেজ মেশিনে যেহেতু ওয়াইন্ডিংটা রোটরে এমন ওয়াইন্ডিং থাকে যে দুদিকে শর্ট করা থাকে এন্ড রিং দিয়ে, সেখানে বাইরে থেকে রেজিস্ট্যান্স লাগানোর কোনো প্রভিশন থাকে না। কিন্তু স্লিপ রিং মেশিনে কিন্তু সেই প্রভিশনটা আছে, আমরা কিন্তু পার ফেজে রেজিস্ট্যান্সকে কানেক্ট করতে পারি। এই জিনিসগুলো তোমরা অলরেডি পড়েছো, যে আমরা ব্রাশের মাধ্যমে স্লিপ রিং এর মধ্যে দিয়ে আমরা রোটর সার্কিটে অ্যাডিশনাল রেজিস্ট্যান্স লাগাতে পারি। এখন অ্যাডিশনাল রেজিস্ট্যান্স আমরা লাগাতে যাবো কেন, মানে লাগিয়ে লাভটা কি হয়, এটাও তো ভাবতে হবে। সেটার লাভ হচ্ছে এটাই, যে তুমি যদি স্টার্টিং টর্কের ইকুয়েশনটা দেখো, তাহলে দেখতে পাবে 3/ωs E2 স্কয়ার R2 R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। এটা হচ্ছে স্টার্টিং টর্কের ইকুয়েশন। এখানে আমি তোমাদের বলেছিলাম যে কোনো একটা ইন্ডাকশন মোটর যখন ডিজাইন করা হয়, তখন R2টাকে মানে খুব ছোট রাখা হয় ইচ্ছা করে, যাতে কপার লসটা কম হয় বা অন্যান্য মেশিনের এফিসিয়েন্সি যাতে ভালো থাকে। এই কারণে আমরা R2টাকে খুব ছোট রাখি। R2 ইজ ভেরি ভেরি লেস দ্যান X2। তারপরে বুঝতেই পারছো যে R2 স্কোয়ার যেটা, এটা ধরো 0.01 বা 0.02 এরকম রেঞ্জে থাকে। তার মানে এই পার ফেজ রেজিস্ট্যান্সটা এতই ছোট, মানে একের থেকে অনেক ছোট, তার যদি আবার স্কোয়ার করো সেটা আরো ছোট হয়ে যাবে, এবং সেটাকে X2 স্কোয়ারের সাপেক্ষে তুমি নেগলেক্ট করতে পারো। তার মানে X2 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার, এইটাকে তুমি R2 স্কোয়ারটাকে মুছে দিয়ে শুধু X2 স্কোয়ার লিখতে পারো, কারণ এটা যোগের আকারে আছে। যোগের আকারে একটা ছোট টার্ম যদি থাকে তাহলে সেটাকে নেগলেক্ট করা যায়। কিন্তু তার মানে এই নয় যে তুমি এই R2টাকে নেগলেক্ট করে দেবে। এই R2টা কিন্তু যোগের আকারে নেই, এটা গুণের আকারে আছে, যার ফলে এটাকে নেগলেক্ট করলে কিন্তু বিপদ হয়ে যাবে, মানে পুরো প্রসেসটাই গোলমাল হয়ে যাবে। সেই জন্য আমরা এই R2টাকে রেখে দেবো। তাহলে কি বুঝতে পারছি আমরা, যে TST ভ্যারিজ এজ R2। তার মানে বাইরে রোটর রেজিস্ট্যান্স পার ফেজ, এটাকে যদি আমরা কোনো কারণে ইমপ্রুভ করতে পারি, বাড়াতে পারি, তাহলে কিন্তু TSTটা বাড়তে পারে। এটা আমরা এই ইকুয়েশন থেকে বুঝতে পারছি। তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি আমরা কানেক্ট করি, তাহলে কি হবে, এই TSTটা কিন্তু বাড়বে। ধরো TST বাড়া মানে কি? TST বাড়া মানে হলো দুটো জিনিস হবে, একটা হচ্ছে স্টার্টিং টর্কটা বাড়বে, আর 2 নম্বর হচ্ছে যে এই যে SM, যে স্লিপে তুমি ম্যাক্সিমাম টর্কটা পেয়েছিলে, SM এর ইকুয়েশনটা লক্ষ্য করো। SM ছিল R2/X2। তার মানে সেখানে কি, R2টাকে যদি বাড়াতে পারো তুমি, তাহলে তোমার কি হবে, SMটা পাল্টে যাবে, মানে তখন ম্যাক্সিমাম টর্কটা অন্য ভ্যালু অফ স্লিপে আসবে। তার মানে R2টাকে বাড়ালে SMটাও বেড়ে যাবে। তার মানে তখন দেখা যাবে কার্ভটা এরকম হচ্ছে, কার্ভটা এরকম। তার মানে দেখো SMটা অন্য জায়গায় চলে গেল, মানে বেড়ে গেল অ্যাকচুয়ালি। তার মানে যত রেজিস্ট্যান্স তুমি বাড়াবে, রোটর রেজিস্ট্যান্স তুমি ইনক্রিজ করবে, ততই দেখা যাবে টর্ক স্লিপ কার্ভটা কিন্তু এদিকে শিফট করছে, এবং ম্যাক্সিমাম টর্কের পজিশনটাও পাল্টে যাচ্ছে। ম্যাক্সিমাম টর্কের ভ্যালু পাল্টাচ্ছে, কারণ ম্যাক্সিমাম টর্কের ভ্যালুতে কোথাও রেজিস্ট্যান্স ছিল না। আমরা কনক্লুশনে লিখেছিলাম পরিষ্কার করে যে ম্যাক্সিমাম ভ্যালু, যে মানে টর্কের যে ম্যাক্সিমাম ভ্যালু একটা ইন্ডাকশন মোটরে, সেটা কোনোভাবেই রোটর রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে না। এটা আমাদের কনক্লুশনে লেখা ছিল, সেই জায়গাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তার মানে ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু পাল্টাবে না, দ্যাট উইল বি কনস্ট্যান্ট। কিন্তু কোথায় সেই ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে, কোন স্লিপে তুমি পাবে, এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পাশাপাশি TSTটাও কিন্তু বাড়বে। তার মানে বুঝতেই পারছো যে যত রেজিস্ট্যান্স বাড়াবো, ততই কার্ভটা এরকম ভাবে শিফট করতে থাকবে, এরকম ভাবে শিফট করতে থাকবে। একটা টাইমে এটা হতে পারে যে লোড টর্কটা আমি দিয়েছি তার থেকে বেশি TST পাচ্ছি আমি, তাহলে তখন তো আর অপারেট করতে অসুবিধা নেই, তখন তো ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ইজ হায়ার। তার মানে মেশিনটা কিন্তু অনায়াসই রান করতে থাকবে। এবং বুঝতে পারছো যে এই যে তুমি রেজিস্ট্যান্সটা বাড়ানোর ফলে এই কার্ভটা এরকম শিফট করে যাচ্ছে, তার মানে তার স্টেবল রিজিয়নটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। আগে স্টেবল রিজিয়নটা ছিল এইটুকু, আনস্টেবল রিজিয়নটা ছিল এত বড়, মানে 10% আর 90%। সেইটা এখন দেখা যাচ্ছে এটা 60%, এটা 40%, মানে স্টেবল জোনটা বাড়ছে মেশিনে। তার মানে তুমি অনেক লোডের ভ্যারিয়েশন নিয়ে আসতে পারো। কিন্তু প্রবলেম হচ্ছে যে এইসব করতে গিয়ে তুমি স্টেবল জোন বাড়ালে, অনেক কিছু অ্যাডভান্টেজ পেলে, স্টার্টিং টর্ক বাড়ালে, সবই বুঝতে হবে, কিন্তু সমস্যাটা কি হলো,
এই রেজিস্ট্যান্সটা যদি লাগিয়ে রেখে দাও তুমি, আর তুমি যেটা বাইরে থেকে কানেক্ট করেছো সেই রেজিস্ট্যান্সটা যদি কানেক্ট করে তুমি রেখে দাও, তাহলে সমস্যা কি হবে, যে মেশিনের যে কপার লস সেটা বেড়ে যাবে, যেটাকে তুমি 3i2² R2 বলেছো। এটাই তো মেশিনের কপার লস, তিনটে ফেজের টোটাল কপার লস। এই ভ্যালুটা বেড়ে গেলে মেশিনের এফিসিয়েন্সি ফল করে যাবে, মেশিন কি বলবো, মেশিন হিট হয়ে যাবে। পাশাপাশি শুধু তাই না, যে লোড টর্কটা তুমি দিয়ে রেখেছো সেই লোড টর্কটা ওই ওই স্টেবল রিজিয়নটাকে যেখানে কাট করবে সেই পয়েন্টটাই হচ্ছে তার স্পিড। তার মানে স্পিডটা দেখো অনেক ফল করে গেছে। আগে মেশিনের অপারেটিং এই যে স্টেবল ক্যারেক্টারিস্টিক সেটাকে টিএল কাট করছিল এই পয়েন্ট, তখন যে স্পিডটা তুমি পেয়েছিলে এখন কাট করছে এখানে, তার মানে তুমি অনেক লোয়ার স্পিড পাবে। তার মানে পার্টিকুলার একটা লোডের জন্য মেশিনের স্পিড অনেক ফল করে যাবে। এই জায়গাটা বুঝতে পারছি, মেশিন অনেক লো স্পিডে ঘুরবে, তার মানে তুমি যে স্পিডটা মেশিনের কাছ থেকে চাইছো সেই স্পিডটা তুমি আর পাবে না। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাগুলোকে নিয়ে। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পাশাপাশি আমি আরো কয়েকটা থিওরি, খুব ইম্পর্টেন্ট থিওরি আমি তোমাদের আজকে বলবো। তাহলে এই জায়গাটা তোমরা একটু লিখে নাও, এই ছবি টবিগুলো এঁকে নিজেরা ল্যাঙ্গুয়েজটা লিখে নাও। সব ল্যাঙ্গুয়েজ তো আমি এখানে লেখাতে পারছি না, সেই ল্যাঙ্গুয়েজটা একটু লিখে নাও। আমি নেক্সট যে আইটেম সেগুলো তাহলে আলোচনা করব। এখন আমি এরপরে তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাইছি, যেগুলো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে জেনারেলি বইগুলোতে এই থিওরিগুলো খুব একটা ডিল করে না। আমি সেই রকম কয়েকটা জিনিস আলোচনা করতে চাইছি। প্রথমত হলো যে স্কুইরেল কেজ মেশিন এবং স্লিপ রিং মেশিনের নাম্বার অফ রোটর পোল কি হওয়া উচিত সেই নিয়ে একটা আলোচনা করা দরকার। দেখো, স্টেটরের ওয়াইন্ডিং কিন্তু দুজনেরই সেম, অর্থাৎ দুজনেরই একটা 3 ফেজ ওয়াইন্ডিং আছে, এবং সেটা যখন ওয়াইন্ডিংটা আমরা ডিজাইন করি তখন প্রথম থেকেই আমরা ধরে নিই যে কতগুলো পোলের জন্য আমরা ডিজাইন করছি। তার মানে স্কুইরেল কেজ মেশিন এবং স্লিপ রিং মেশিন দুটোরই স্টেটরটা সেম। সেখানে নাম্বার অফ পোল কি হবে, 2টো হবে না 4টা হবে না 6টা হবে, সেটা কিন্তু আগে থেকে আমাদের জানা আছে। সেটা আমরা যেরকম ঠিক করবো সেই অনুযায়ী আমরা ওয়াইন্ডিংটা অলরেডি করে ফেলেছি। কিন্তু রোটরের নাম্বার অফ পোল কি হওয়া উচিত, স্কুইরেল কেজ মেশিন একরকম আর স্লিপ রিং মেশিন অন্যরকম। স্লিপ রিং মেশিনেও স্টেটরটা ধরো এরকম, এবং রোটরেও কিন্তু 3 ফেজ ওয়াইন্ডিং আছে স্লিপ রিং এর ক্ষেত্রে, এসআরআই সেখানেও কিন্তু হুবহু এরকম 3 ফেজ ওয়াইন্ডিং আছে, ধরো এরকম 3 ফেজ ওয়াইন্ডিং। এবং সেখানে তুমি রেজিস্ট্যান্স লাগাও বা না লাগাও, বা এদিকে শর্ট করে দাও, করে তুমি রোটরটাকে রান করাতে পারো। এখন প্রবলেম হচ্ছে যেটা, যে এই ক্ষেত্রে যদি নাম্বার অফ পোল আলাদা হয়ে যায়, ধরো এখানে নাম্বার অফ পোল হচ্ছে 4টা আর এখানে 2টো, তাহলে সমস্যা কি হবে? সমস্যা হচ্ছে যে এই যে স্টেটরটা, স্টেটরে ধরো আমি এই পোলটাকে মানে এই ওয়াইন্ডিংটাকে 4টে পোলের জন্য ডিজাইন করেছি, এবং 4টে পোল এইভাবে অবস্থিত, এনএস পরিধি জুড়ে 4টে পোল তৈরি হয়েছে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে বলছি, কারণ এটা তো আসলে রোটেটিং পোল, এটা ঘুরতে থাকে। তার মানে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে আমি ধরে নিলাম 4টে পোল আছে, এবং রোটরে সেই সময় হয়তো 2টো পোল আছে। 2টো পোল আছে মানে ধরো সেই পোল দুটো আমি ধরলাম এরকম, ধরো এখানে এটা এন পোল, এটা এস পোল। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে এই যে এস পোলটা আছে, এই এস পোলটা এই এন পোলকে আকর্ষণ করবে, আবার এখানে যে আছে এস পোল সে তো এই এস পোলটাকে এখানে বিকর্ষণ করবে। তার মানে একদিকে মেশিনটা এইদিকে ঘুরতে চাইছে, আবার এই পোলের জন্য মেশিনটা এইদিকে ঘুরতে চাইছে, তার মানে আলটিমেটলি মেশিনটা ঘুরতেই পারবে। তার মানে যদি কোনো কারণে তুমি এখানকার পোল আর এখানকার নাম্বার অফ পোল ডিফারেন্ট করে দাও, তার মানে এই মেশিনটা স্টার্ট করবে, ইট উইল নট রোটেট অ্যাট অল। তার মানে ইন কেস অফ এসআরআইএম, এই জায়গাটা তোমরা ভালো করে লিখে নাও, যে ইন কেস অফ এসআরআইএম, ইফ stator pole and rotor pole varies from each other, the number of stator pole is different from the number of rotor pole, then the motor will fail to start, the motor start করবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই এখানে যে ওয়াইন্ডিংটা ডিজাইন করেছি আমরা, এটা কিন্তু আমাদের যে সংখ্যক পোল স্টেটরে আছে সেই সংখ্যক পোলের জন্য এই ওয়াইন্ডিংটা ডিজাইন করতে হবে, আলাদা করে তুমি এখানে কিছু করতে পারবে না।
তার মানে এটা যদি দুটো পোলের জন্য করো এটাকেও দুটোর জন্য করতে হবে, এটা যদি চারটের জন্য করো এটাকেও চারটের জন্য করতে হবে। তার মানে এখানে কোনো অপশন নেই, তোমার কোনো ফ্রিডম নেই, আদারওয়াইজ মেশিন উইল নট স্টার্ট অ্যাট অল। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে তোমরা মাথায় ঢুকিয়ে। কিন্তু স্কুইরেল কেজ মেশিনের ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু সত্যি নয়। স্কুইরেল কেজ মেশিনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি রোটর ওয়াইন্ডিংটা এরকম থাকে না। রোটর ওয়াইন্ডিংটা সেখানে কেমন থাকে, কতগুলো বার থাকে জানো তোমরা, যে একটা সিলিন্ডারের উপরে কতগুলো স্লটে কতগুলো বার বসানো আছে এবং সেই বারগুলো দুদিকে এন্ড রিং দিয়ে শর্ট করা আছে। এখন কি হয়, ধরো আমি এটাকে যদি ফ্ল্যাট করে আঁকি, ধরো এরকম কতগুলো এরকম বার, এরকম পরপর কতগুলো বার আছে। এবার ধরো এটাকে তুমি দুটো পোলের জন্য ডিজাইন করেছো, সেক্ষেত্রে কি হলো, একটা বার দিয়ে ধরো এরকম কারেন্টটা উঠে সে এই বার দিয়ে হয়তো রিটার্ন করছে। তার মানে এই বারটা এন পোলের আন্ডারে আছে আর এই বারটা এস পোলের আন্ডারে আছে, এইভাবে কারেন্টটা রিটার্ন করছে। এখন যদি তুমি এই ওয়াইন্ডিংটাকে সেম রেখে, তুমি তো আর স্কুইরেল কেজ মেশিনের রোটরকে চেঞ্জ করতে পারবে না, ওই একই হুবহু একই ওয়াইন্ডিং রেখে তুমি যদি এই স্টেটরের পোল সংখ্যাটা পাল্টে দাও, চারটে করে দাও, তাহলে তখন দেখা যাবে ও নিজেই অ্যাডজাস্ট করে নিয়েছে, তখন কিন্তু আর এই দিকে ব্যাক করছে না, তখন সাপোজ এই দিকে ব্যাক করে যাচ্ছে। কারণ পোল সংখ্যা যদি পাল্টে যায়, চারটে হয়ে যায়, তখন তো ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা বদলে যাচ্ছে, ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে। দুটো পোলের ক্ষেত্রে যে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা ছিল আর চারটে পোলের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে। দেখো খেয়াল করে, থিটা ইলেকট্রিক্যাল ইজ ইকুয়াল টু p/2 থিটা মেকানিক্যাল। তার মানে মেকানিক্যাল অ্যাঙ্গেলটা সেম আছে, কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা এটা 4 হয়ে যাওয়ার জন্য দ্বিগুণ হয়ে যাচ্ছে। আগে যেটা মেকানিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে সমান ছিল, চারটে পোলের ক্ষেত্রে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি এটা হাফ হয়ে যাবে। তার মানে এখান থেকে এখানে আগে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল ছিল, এটা এন পোল এটা এস পোল, একটা পার্টিকুলার কয়েল আমি যদি ধরে নিই, এখানে তো আর সেইভাবে কোনো কয়েল নেই, এই রোটর বারগুলো নিজেদের মধ্যে একটা কয়েল তৈরি করে ফেলেছে। কিরকম কয়েল না, এই কয়েলের কারেন্টটা এইদিকে রিটার্ন করছে, এতগুলো বার আছে কিন্তু তাকে রিটার্ন করছে কিন্তু এইদিকে, তার মানে 180 ডিগ্রি পরে রিটার্ন করছে। আবার এই কারেন্টটা হয়তো তার পাশের বারটা দিয়ে রিটার্ন করছে, এরকম ভাবে কারেন্টটা রিটার্ন করছে। তাহলে এই যে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা ও নিজেই খুঁজে নিয়েছে, খুঁজে নিয়ে ও দুটো পোল ক্রিয়েট করে ফেলেছে। সেইটা যদি ওকে এখন চারটে পোল ক্রিয়েট করতে হয়, তাহলে কি করবে, ও মেকানিক্যাল অ্যাঙ্গেলটা ছোট করে নেবে, কারণ ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা বেড়ে গেছে, ওই তখন 180 ডিগ্রি এইখানেই হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এই জায়গাটা কিন্তু বইয়ে ডিল করা থাকে না, এই জায়গাটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যে এখান থেকে এখানে আগে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ছিল, এখন এইখান থেকে এখানেই 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল আছে, যেহেতু নাম্বার অফ পোলটা বেড়ে গেছে। তার মানে এই যে অ্যাডজাস্টমেন্টটা, এই অ্যাডজাস্টমেন্টটা কিন্তু স্কুইরেল কেজের রোটর নিজেই করতে পারে, সেলফ অ্যাডজাস্ট। এখানে আমাদেরকে কিছু করতে হয় না, কারণ এখানে ওইভাবে কোনো ওয়াইন্ডিং নেই, কোন বার দিয়ে কারেন্ট ফিরবে কোন বার দিয়ে কারেন্ট যাবে এই জায়গাগুলো নিজেই স্কুইরেল কেজ অ্যাডজাস্ট করে দিতে পারে। এই কারণে আমরা যদি স্টেটরের পোলটাকে যেমন খুশি পরিবর্তন করি, রোটরটাকে হুবহু সেম রেখে, তাহলে কিন্তু স্কুইরেল কেজ মেশিনের বুঝতে কোনো অসুবিধা হয় না। এখানেও নাম্বার অফ পোল সেম, এখানে চারটে হলে এখানেও চারটেই হবে, কিন্তু সেই চারটেও নিজেই করে নেবে, আমাকে কিছু করতে হবে না। কিন্তু এখানে নিজেই করতে পারবে না, কারণ এখানে ওয়াইন্ডিংটা তো তুমি বেঁধে দিয়েছো, কোনখান থেকে কোনখানে যাবে সেই জায়গাটা তো তোমার বাঁধা আছে, সেখানে তো নিজে অ্যাডজাস্ট করার মতো সেই ফ্রিডমটা তুমি ওকে দাওনি, যার ফলে কিন্তু ও সেই ক্যাপাসিটিটা ওর নেই। তাহলে এটা এসসিআইএম বা স্কুইরেল কেজ মেশিনের একটা বড় অ্যাডভান্টেজ। তার মানে আমরা এখানে অনায়াসি স্টেটর পোল পাল্টে দিয়ে আমরা মেশিনটাকে আমরা অন্য স্পিডে ঘোরাতে পারি। এই জায়গাটা আমি একটু তোমাদের বলতে চাইছি। আজ থেকে বেশ কিছু দশক আগে ইন্ডাকশন মোটরে যখন স্পিড কন্ট্রোল নিয়ে ভাবনা চিন্তা চলছে, তখন আমরা দেখেছি যে ইন্ডাকশন মোটরের স্পিড খুব বেশি রেঞ্জের মধ্যে ভ্যারি করে না। মোটামুটি ভাবে দেখো, একটা নো লোড কন্ডিশনে ধরো একটা মেশিনের স্পিড হচ্ছে 980 আরপিএম। এবার যদি তুমি সেখানে ফুল লোড চাপাও, তাহলে দেখবে সেই ভ্যালুটা হয়তো কমে 920 আরপিএম হয়ে গেল। তার মানে 60 আরপিএম এর মধ্যে ভ্যারিয়েশন হচ্ছে। যেখানে 100 আরপিএম 1000 আরপিএম হচ্ছে তোমার এনএস এর ভ্যালু, সেখানে মাত্র নো লোড থেকে ফুল লোড এই যে রিজিয়ন স্পিডের রেগুলেশন, এই রেগুলেশনটার ভ্যালু হচ্ছে 60 আরপিএম। তার মানে নো লোড কন্ডিশনে তার স্পিড ছিল 980 আরপিএম, আর ফুল লোড কন্ডিশনে তার স্পিড হচ্ছে 920 আরপিএম। তাহলে ভ্যারিয়েশনটা খুব বেশি কিছু নয়। তাহলে এই কারণে একটা সময় মানুষ ভাবতো যে ইন্ডাকশন মোটরটা মোটামুটি ভাবে একটা কি বলবো, একটা কনস্ট্যান্ট স্পিড মেশিন এই বলে তারা মনে করতো, কারণ সেখানে স্পিড ভ্যারিয়েশন খুব বেশি হয় না। কিন্তু এইটা যখন আবিষ্কৃত হলো, এই যে মানে একটা স্কুইরেল কেজ মেশিন নিজেই তার পোলকে অ্যাডজাস্ট করে নিতে পারে, এই ব্যাপারটা যখন মানুষের নজরে এলো, তখন কি করলো মানুষ, এখানে স্টেটরের মধ্যে দুটো সেট অফ ওয়াইন্ডিং তৈরি করলো।
একটা 2 পোলের জন্য, একটা 4 পোলের জন্য। তার মানে একই স্টেটরের মধ্যে দুখানা ওয়াইন্ডিং আছে, দুটো সেট অফ ওয়াইন্ডিং আছে, একটা 2 পোলের জন্য বাঁধা আছে, একটা 4 পোলের জন্য বাঁধা আছে। এবার যদি তুমি ওটাকে সুইচ অন করো 2 পোলের জন্য, তাহলে একটা স্পিডেও ঘুরবে। আবার যদি ওইটাকে চেঞ্জ করে তুমি 4 পোলে করে দাও, তাহলে অটোমেটিক্যালি তার স্পিড ফল করে যাবে। কারণ স্পিডের ফর্মুলাটা কি? স্পিডের ফর্মুলাটা হচ্ছে 120 F/P। তার মানে নাম্বার অফ পোল যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে স্পিড একদম ধুম করে জাম্প করে যাবে। তার মানে 2 পোলের জন্য যেখানে মেশিনের স্পিড ছিল ধরো 2920 RPM, কারণ তখন সিনক্রোনাস স্পিডটা ছিল 3000 RPM। তার মানে ধরো একটা মেশিন 2920 RPM এ ঘুরছিল। এইবার তুমি কি করলে, স্টেটরের দুখানা ওয়াইন্ডিং, সেট অফ ওয়াইন্ডিং আছে, একটা 2 পোলের জন্য বাঁধা, একটা 4 পোলের জন্য বাঁধা। তুমি ওই 2 পোল থেকে 4 পোলে চেঞ্জ করে দিবে, সঙ্গে সঙ্গে এর স্পিডটা একদম ডাউন হয়ে চলে এলো 1460 RPM। তার মানে কতটা ভ্যারিয়েশন তুমি পেলে চিন্তা করো। এই ভ্যারিয়েশনটা কিন্তু তুমি এখানে করতে পারবে না, কারণ এখানে চেঞ্জ করলেও এ চেঞ্জ হতে পারবে না, যার ফলে মেশিন থেমে যাবে। তাহলে স্কুইরেল কেজ মেশিনের একটা বড় অ্যাডভান্টেজ তুমি শিখতে পারলে, যে স্টেটরের নাম্বার অফ পোল আমরা যদি পাল্টে দিই, তাহলে কিন্তু একটা মেশিনের স্পিড কন্ট্রোল করা যেতে পারে, মেশিনের স্পিড কিন্তু ম্যাসিভ রেঞ্জে পাল্টে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু আমরা এখানে পেলাম। তাহলে এটা একটা ইন্টারেস্টিং জায়গা তোমরা মনে রাখবে। আর একটা ইন্টারেস্টিং বিষয় আজকে তোমাদের আমি বলবো, সেটা হলো যে স্কুইরেল কেজ মেশিনের এই যে পিকিউলিয়ার ওয়াইন্ডিং, সেই পিকিউলিয়ার ওয়াইন্ডিং এর নাম্বার অফ ফেজ কি, এটা একটা বড় প্রশ্ন। এই জায়গাটা আমি তোমাদের আগে একবার ছুঁয়ে গেছিলাম, কিন্তু পুরো এই জায়গাটা শেষ করা হয়নি। আজকে আমি সেই ব্যাপারটা তোমাদের একটু ক্লিয়ার করতে চাইছি। ধরো আমি যেটা আগে বলেছিলাম তোমাদের, যে রোটরের ওয়াইন্ডিংটা ভালো করে খেয়াল করো। রোটরে ধরো দুদিকে দুটো এরকম এন্ড রিং আছে, সেই এন্ড রিং এর মধ্যে বারগুলো এসে এরকম জয়েন্ট হয়ে আছে, এগুলোকে ঝাল করে এখানে বারগুলোকে লাগানো আছে। এবং ধরো এইদিকে একটা এরকম এন্ড রিং আছে, এবং সেই এন্ড রিং এ এই বারগুলো গিয়ে কানেক্ট হয়েছে, এই বারগুলো গিয়ে এইভাবে কানেক্টেড হয়েছে। এই তো স্কুইরেল কেজের স্ট্রাকচার। ধরো এখানে আর একটা বার এরকম ভাবে কানেক্টেড হয়েছে। তাহলে এই যে স্কুইরেল কেজের স্ট্রাকচার, এখন ধরো আমি এই এন্ড রিংটাকে রিমুভ করে দিলাম, তার মানে one end at one end ring is removed। একটা দিকে আমরা এন্ড রিংটাকে খুলে দিয়েছি, তার মানে কি হয়েছে ব্যাপারটা, এই দিকের এন্ড রিংটা নেই, এই দিকের এন্ড রিংটা নেই, এটা মুছে দিলাম। তার মানে ওয়াইন্ডিং গুলো কেমন অবস্থাতে আছে, বারগুলো এরকম ছন্ন ছাড়া অবস্থাতে আছে, একদিকে এন্ড রিংটা লাগানো আছে আর একদিকগুলো খোলা আছে। এইবার যখন স্টেটর থেকে ফ্লাক্স আসছে, তখন এই প্রত্যেকটা এন্ডিং এ তো ভোল্টেজ ইনডিউস করছে, এবং প্রত্যেকটা এন্ডিং এর মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, ধরা যাক আলফা অ্যাঙ্গেল, এই দুটোর মাঝে আছে। এটাকে স্পেস, তুমি বলতে পারো যে এদের একটা স্পেস অ্যাঙ্গেল বলা যেতে পারে, যে দুটোর মধ্যে একটা অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে। তার মানে এখানে যে ভোল্টেজ ইনডিউস হবে আর এখানে যে ভোল্টেজ, পাশের বারটাতে যে ভোল্টেজ ইনডিউস হবে, তারা সেম অ্যাঙ্গেলে থাকবে না। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা পার্টিকুলার বারে ধরো এরকম তুমি একটা ভোল্টেজ ইনডিউস করেছো, তার পাশের বারটাতে ওই একই ভোল্টেজ ইনডিউস হবে, কিন্তু একটা অ্যাঙ্গুলার ডিফারেন্স থাকবে। তার পাশের বারটাতে এরকম একটা অ্যাঙ্গুলার ডিফারেন্স থাকবে। এরকম ভাবে অসংখ্য ভোল্টেজ তৈরি হবে, যতগুলো বার ততগুলো ভোল্টেজ তৈরি হবে। এবং প্রত্যেকটা বারে যেহেতু অ্যাঙ্গেল গুলো আলাদা আলাদা, তার মানে প্রত্যেকটা কি এক একটা ফেজ বলে তুমি মনে করতে পারো। ফেজ মানেটা কি? ফেজ মানে হচ্ছে তাদের মধ্যে ম্যাগনিটিউড সেম, কিন্তু তাদের অ্যাঙ্গেল আলাদা। এই যে আর ফেজ ওয়াই ফেজ বলো তুমি, আর ফেজ আর ওয়াই ফেজের ভোল্টেজ তো সেম, কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স আছে 120 ডিগ্রি, সেই জন্য তুমি তাদেরকে সেপারেট ফেজ বলছো। তাহলে এই ভোল্টেজটার ভ্যালু এক হতে পারে, কিন্তু তাদের মধ্যে যে অ্যাঙ্গুলার ডিফারেন্সটা আছে, সুতরাং তাদেরকে একই ফেজ তো বলা যায় না, তাদেরকে সেপারেট ফেজ বলতে হয়। তার মানে এটা একটা মাল্টি ফেজ ওয়াইন্ডিং, এবং যতগুলো বার আছে ততগুলো ফেজ এখানে তৈরি হয়েছে, সেই জায়গাটা তুমি বলতে পারো। এত দূর অব্দি তুমি এর আগে শিখেছি, কিন্তু যেটা শেখোনি আজকে সেই জায়গাটাতে আমি আসতে চাইছি। নাও সাপোজ দ্য এন্ড রিং ইজ কানেক্টেড, এইবার তুমি ওই এন্ড রিংটাকে এনে লাগিয়ে দিবে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তখন কিন্তু কারেন্টটা ফ্লো করতে শুরু করবে। এতক্ষণ পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো করেনি, প্রত্যেকটা বারের মধ্যে ভোল্টেজ তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু কোনো ক্লোজ পাথ ছিল না, সেই জন্য কোনো কারেন্ট ফ্লো করেনি। আর কারেন্ট যেই ফ্লো করবে সঙ্গে সঙ্গে তো ফ্লাক্স তৈরি হবে, রোটর নিজে একটা ফ্লাক্স তৈরি করতে শুরু করবে, এবং সেখানে পোল ফরমেশন হবে।
এই পোল ফরমেশনটা কিন্তু এতক্ষণ পর্যন্ত ছিল না। তার মানে তুমি কি, আমি আরেকবার রিপিট করছি এই জায়গাটা, যে একটা এন্ডিং যখন খুলে দিয়েছিলে, একদিকের এন্ডিং ছিল কিন্তু অন্যদিকের এন্ডিংটা যখন খোলা ছিল, তখন প্রত্যেকটা বারের মধ্যে ভোল্টেজ তৈরি হচ্ছিল। ভোল্টেজ গুলো এমন ভাবে ছিল যেখানে পলিফেজ তৈরি হয়েছিল, মাল্টিফেজ, এবং প্রত্যেকটা যতগুলো বার ততগুলো ফেজ সৃষ্টি হয়েছিল। কিন্তু যেই তুমি এন্ডিংটাকে এনে কানেক্ট করে দিলে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা কারেন্ট ফ্লো শুরু হয়ে গেল, একটা ক্লোজ পাথ পেয়ে গেল। এবং কারেন্ট ফ্লো মানে সেখানে ফ্লাক্স তৈরি হলো, আর ফ্লাক্স তৈরি হওয়া মানে সেখানে পোল ক্রিয়েটেড হলো। এই যে পোলটা ক্রিয়েটেড হলো, এখন কি পোলটা কত পোল হতে পারে? পোলটা ধরো আমি যদি মনে করি যে টু পোল মেশিন, টু পোল মেশিনের ক্ষেত্রে কি কিছু কিছু বার আছে এন পোলের আন্ডারে, আর কিছু বার আছে এস পোলের আন্ডারে। এবার ধরো এই পোলের যে কারেন্টটা, সেই কারেন্টটা হয়তো 180 ডিগ্রি ঘুরে এইদিকে ব্যাক করছে, এই বারটা দিয়ে ব্যাক করছে। তার মানে এখানে একটা কারেন্ট লুপ সৃষ্টি হয়েছে। আবার এই বারের যে কারেন্টটা, সে হয়তো 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ঘুরে সেই রকম ভাবে কারেন্ট ফ্লো করাচ্ছে। এইরকম ভাবে প্রত্যেকটা বারের কারেন্ট গুলো ফ্লো করছে, এইরকম একটা ঘটনা তৈরি হচ্ছে। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা বারে যেহেতু ভোল্টেজের ডিফারেন্স আছে, তার মানে আমি বলতে পারি যে প্রত্যেকটা বারই সেপারেট ফ্লাক্স তৈরি করছে। এবং সেপারেট ফ্লাক্সের জন্য দুটো পোল ক্রিয়েটেড হয়েছে, একটা এন পোল, এন পোলের আন্ডারে হাফ সংখ্যক বার আছে, আর এস পোলের আন্ডারে হাফ সংখ্যক বার আছে। এবং প্রত্যেকেই তাদের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আছে। এই ফেজে যদি ধরো ভি ভোল্টেজ আছে, তাহলে এই ফেজের ভোল্টেজ হচ্ছে ভি 180 ডিগ্রি বা -180 ডিগ্রি, যা বলবে। তার মানে এই দুটোকে তো সেম ফেজ বলা যায়, দুটো ডিফারেন্ট ফেজ, একটা ভি এইদিকে আর একটা ভি এইদিকে, অটোমেটিক্যালি তারা ডিফারেন্ট ফেজ। তার মানে এই দুটো পোলের ক্ষেত্রে আমি কি বলবো, কতগুলো ফেজ সৃষ্টি হয়েছে, যতগুলো বার আছে ততগুলো ফেজ সৃষ্টি হয়েছে। কিন্তু চারটে পোল যদি হয়, চারটে পোলের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, তখন কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। চারটে পোলের ক্ষেত্রে কি হবে, তোমার দুটো এন পোল, দুটো এস পোল। তার মানে আগে যেমন এতগুলো সংখ্যক বার, ধরো টোটাল 6টা বার, এদিকে 3টে এদিকে 3, 6টা বার আমি ধরলাম এন পোলের আন্ডারে ছিল যখন টু পোল মেশিন ছিল, 6টা বার, এই 6টা বার, আর 6টা বার ছিল এস পোলের আন্ডারে। এখন কি হলো, এখন তো 3টে করে ভাগ হয়ে যাবে। তার মানে এখানে এই যে এন পোল, এর আন্ডারে 3টে থাকবে, তার পাশে আবার এখানে এস পোল, এর আন্ডারে 3টে থাকবে, তার পাশে আবার এখানে এন পোল, এখানে 3টে থাকবে, আবার তার পাশে এখানে এস পোল, এখানে 3টে থাকবে। মানে সিচুয়েশনটা কিভাবে ডিফার করে গেল বুঝতে পেরেছো? আগে কি ছিল, এই পুরো 6টা ছিল এন পোলের আন্ডারে, পুরো 6টা ছিল এস পোলের আন্ডারে। এখন পাল্টে গেল, এখন 3টে এন পোল, আবার এস পোল 3টে, আবার এন পোল 3টে, আবার এস পোল 3টে, এরকম ভাবে চেঞ্জ হয়ে গেল। এবং কারেন্টটা তখন কি হলো, এই যে ফার্স্ট কন্ডাক্টর, সেখান থেকে 180 ডিগ্রি মানে কিন্তু আর এইখানে না, 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল তখন এইখানে হয়ে গেল। এই যে নাম্বার অফ পোল পাল্টে গেছে মানে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। তার মানে তখন তাকে আর এত দূর যেতে হলো না, তাই সে এই বার দিয়ে পাস করে গেল। তার মানে এখানে যে ভোল্টেজ আছে আর এখানে যে ভোল্টেজ আছে, এদের মধ্যে ডিফারেন্স তৈরি হলো, 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের ডিফারেন্স তৈরি হলো। ঠিক সেম ঘটনা তো ঘটবে এইখানে। তার মানে এই যে এন পোলের প্রথম কন্ডাক্টর আর এখানে এন পোলের প্রথম কন্ডাক্টর, এদের মধ্যে তো 360 ডিগ্রির গ্যাপ আছে। আর 360 ডিগ্রি মানে কি, এ যদি ভি হয় তাহলে এ ভি 360, আর 360 ডিগ্রি লেখাও যায় না লেখাও তাই। তার মানে এই ভোল্টেজের ফেজ আর এই ভোল্টেজের ফেজ তো সেম, এটা কিন্তু তখন ডিফারেন্ট ফেজ তুমি আর বলতে পারছো না। তার মানে চারটে পোল যখন হয়ে যাচ্ছে, তখন তুমি দেখতে পাচ্ছ যে দুটো সেট অফ ফেজ তৈরি হচ্ছে। এখানে এন এস এর যে জটা ফেজ তৈরি হয়েছে, এখানে সিমিলার সিচুয়েশন তৈরি হচ্ছে, যার ফলে এখানে নাম্বার অফ ফেজ কিন্তু কমে যাচ্ছে। এই জায়গাটা আমি আবার তোমাদের এক্সপ্লেন করছি, দ্যাট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এই জায়গাটা ভালো করে মনে করো। টু পোল মেশিনের ক্ষেত্রে কি হয়েছিল দেখো, এখানে ধরো 6টা বার ছিল এন পোলের আন্ডারে, আর 6টা বার ছিল এস পোলের আন্ডারে। মানে আমি একটা এরকম ডিভিশন করে দিচ্ছি, এরা এন এর আন্ডারে ছিল, এরা এস এর আন্ডারে ছিল। তখন কি হচ্ছিল, এই বারটাকে যদি আমি 1 নম্বর ধরি আর এই বারটাকে আমি যদি ধরি 6 নম্বর ধরি, তাহলে 1 থেকে শুরু হয়ে এরকম ভাবে আসছে, যে কারেন্ট লুপটা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমি বলতে পারছিলাম যে এটা এন পোল, এটা এস পোল, এবং এখানে যদি ভোল্টেজ হয় ভি, তাহলে এখানকার ভোল্টেজ হচ্ছে ভি 180 ডিগ্রি, জাস্ট 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। সেখানে কিন্তু আর কেউ ভি ছিল না, আর কোনো কন্ডাক্টরই কিন্তু ভি ছিল না। এ হচ্ছে ভি আলফা, এ হলো ভি 2 আলফা, এরকম ভাবে চেঞ্জ হতে যাচ্ছে, প্রত্যেকেই আলাদা আলাদা ভোল্টেজ বিরাজ করছিল। এখানে যদি আসো, এ হচ্ছে ভি 180 ডিগ্রি প্লাস আলফা, এরপরে ভি 180 ডিগ্রি
প্লাস 2 আলফা। তার মানে তুমি কি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বারের আলাদা আলাদা ভোল্টেজের অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা সেপারেট। তার মানে যতগুলো বার আছে ততগুলো ফেজ সৃষ্টি হচ্ছিল। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে যেহেতু 4টে পোল, এখানে এন পোলের আন্ডারে 3টে, এস পোলে 3টে, এস আবার এন পোল 3টে, আবার এস পোল 3টে। তার মানে এন আর এস টা তো রিপিট হচ্ছে। এখানে যে এন এস এর সিচুয়েশনটা তুমি পেলে, সেই একই সিচুয়েশন আবার এখানে রিপিট হচ্ছে। এবং দেখা যাচ্ছে এখানে এন পোলের যে প্রথম কন্ডাক্টর আর এখানে এন পোলের যে প্রথম কন্ডাক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি লেখাও যায় না লেখাও যায়। 360 ডিগ্রি মানে আসলে 0 ডিগ্রি, মানে আবার পুরো ঘুরে তুমি ওইখানে চলে যাবে। তাহলে এই কন্ডাক্টরের ভোল্টেজ আর এই কন্ডাক্টরের ভোল্টেজকে কি তুমি আলাদা ফেজ বলতে পারবে? পারবে না। তার মানে দে আর মানে কি বলবো, সেম ফেজ। সেই জন্য সেখানে নাম্বার অফ ফেজের সংখ্যাটা ড্রাস্টিক্যালি 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দাঁড়ালোটা কি? দাঁড়ালো হচ্ছে যে একটা স্কুইরেল কেজ মেশিনের নাম্বার অফ ফেজ কি হবে? নাম্বার অফ ফেজের ফর্মুলা হচ্ছে টোটাল নাম্বার অফ স্লট, এসটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্লট ডিভাইডেড বাই পোল পেয়ার। পোল পেয়ার তার মানে 4টে পোল যদি হয় তাহলে 4/2, তাহলে টোটাল নাম্বার অফ স্লটকে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি দুটো পোল হয় তাহলে নাম্বার অফ পোল 2 আছে, 2/2 মানে 1, তার মানে নাম্বার অফ স্লট যতগুলো ততগুলো ফেজ। তাহলে এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে। আলটিমেটলি এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াবে, 2s/p। 2s/p, যেখানে s টা হচ্ছে নাম্বার অফ স্লট, s ইজ দ্য নাম্বার অফ স্লট। স্লট মানে আসলে নাম্বার অফ বার, যতগুলো স্লট ততগুলো বার, তাহলে নাম্বার অফ বারও লিখতে পারো, রোটর বারও লিখতে পারো তুমি। আর p হচ্ছে নাম্বার অফ পোল, p হলো নাম্বার অফ পোল। তাহলে 2s/p হচ্ছে নাম্বার অফ ফেজ। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তার মানে স্লট পার পোল পেয়ার, এই যে p/2 টা হচ্ছে পোল পেয়ার, মানে কতগুলো পেয়ার আছে। 4টে পোল যদি থাকে তো 2টো পেয়ার আছে, তার মানে s কে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি 2টো পোল থাকে তাহলে পেয়ার হচ্ছে 1, তার মানে 1 দিয়ে ভাগ করা যায় না করাও তাই। তার মানে টোটাল নাম্বার অফ স্লট যতগুলো ততগুলো ফেজ। তাহলে এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে। যদি ইন্টারভিউতে বা কোথাও জিজ্ঞেস করে যে স্কুইরেল কেজ মেশিনে রোটরে কতগুলো ফেজ তৈরি হয়, তুমি বলবে যে স্কুইরেল কেজ মেশিনের রোটরে s বাই নাম্বার অফ স্লট বাই পোল পেয়ার, এটা হচ্ছে তার নাম্বার অফ ফেজের সংখ্যা। তাহলে 4টে পোল যদি হয় তাহলে টোটাল নাম্বার অফ স্লটকে 2 দিয়ে ভাগ করতে হবে। যে ধরো টোটাল 12টা স্লট আছে, 4টে পোল আছে, তাহলে 6টা ফেজ হবে। আর যদি 2টো পোল সৃষ্টি হয় তাহলে 12টাই ফেজ হবে, যতগুলো বার ততগুলো ফেজ হবে। এই জায়গাটা যেন গুলিয়ে না যায়, দ্যাট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এই কনসেপ্টটা তোমাদের মধ্যে আশা করি তৈরি হয়েছে। যদি এখনো বুঝতে কোনো অসুবিধা থাকে তোমরা বলবে, আমি এই জায়গাটা আবার নেক্সট ক্লাসে বোঝানোর চেষ্টা করবো। কিন্তু এনি হয় এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। তার মানে বুঝতেই পারছি ইন্ডাকশন মোটরের একেবারে আমরা হার্ট এসে পেয়েছি এবং অনেক ডিটেলসে আলোচনা করছি। ধীরে ধীরে আমি এরপরে আরো ডেপথে যাব। আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা একটু ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার, যেটা আমি আগেও তোমাদের বলেছি, এটা একটু দেখে আসবে। আমি এর পরবর্তী ক্লাসগুলোতে ওই ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আলোচনা করবো। ইকুইভ্যালেন্ট সার্কিট খুব গুরুত্বপূর্ণ। ইকুইভ্যালেন্ট সার্কিট না পড়লে মেশিন শেখা যায় না। তাহলে আজকের ক্লাস এইটুকুই। কেমন লাগলো তোমরা জানাবে। থ্যাংক ইউ।